গোটা বাংলাদেশে আবার যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি গণবন্ধু ভিপি নূর, এই দুইজন যুগের সেরা আবিষ্কার এবং এমন আর একজন নেতা আগামী 1-2 যুগেও বাংলাদেশে তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ তৈরি হওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। কিভাবে? চলুন সে বিষয়ে আলোচনা করি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে 13 দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে ঐতিহাসিক মহা সমাবেশ করেছিল, ওই সমাবেশের আগে আল্লামা মামুনুল হককে এদেশের কয়জন মানুষ চিনত? হেফাজতের সেই মঞ্চে আল্লামা মামুনুল হক 2বার বক্তব্য দিয়েছিলেন। মূলত সেই অগ্নিঝরা বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু তিনি সবার নজরে এসেছিলেন বা সবাই তাকে চিনেছিল। এবং তারপরে কেটে গেছে আরো 11 বছর। এই 11 বছরে আল্লামা মামুনুল হক কিভাবে পরিণত হয়েছে বা কিভাবে জাতীয় নেতা হয়েছে সেটা আমি আপনি সকলেই জানি। আল্লামা মামুনুল হকের সংগ্রামী জীবনের টার্নিং পয়েন্ট নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে 2019, 20, 21 এই বছরগুলোই মূলত ছিল তার সংগ্রামী জীবনের টার্নিং পয়েন্ট। বিশেষ করে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের সময় শান্তিপূর্ণভাবে পালিত হবে সকাল সন্ধ্যা। আল্লামা মামুনুল হকের ডাকে এদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর এবং রাজধানী চিলের চট্টগ্রামে হেফাজতের কর্মীরা জীবন উৎসর্গ করে যে সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের সাক্ষী কিন্তু আমি আপনি আমরা সকলেই। এই দায়িত্বশীলরা মূলত আল্লামা মামুনুল হককে নিয়ে এ কারণেই চিন্তিত হয়ে পড়েছিল যে যেই মামুনুল হকের ডাকে এদেশের লক্ষ লক্ষ তাওহীদিবাদী জনতা রাজপথে নেমে আসে, যেই মামুনুল হকের দ্বারা এদেশের কোটি তাওহীদি জনতা বা তরুণ প্রজন্ম আসক্ত, এই মামুনুল হক আমাদের জন্য হুমকি, এই মামুনুল হক আমাদের জন্য বিপদ। কাজেই যেভাবেই হোক এই মামুনুল হককে আটকাও, যেভাবেই হোক এই মামুনুল হককে ভিতরে ভরো, যেভাবেই হোক মামুনুল হককে থামাও। যার ফলাফল এই 3 বছরেরও অধিক সময় তাকে কারা জীবন মেনে নিতে হয়েছে। এবার আসেন নুরুল হক নূর। 19-এর ডাকসু নির্বাচনের আগে এই নূরকে কে চিনত? 28 বছর পর নেতৃত্ব পেল মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু। চমক সৃষ্টি করে শীর্ষ পদের ফল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকে হারিয়ে ভিপি পদে জয় পান কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর। 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছিল বলেই তো একটা নূরের জন্ম হয়েছিল, যেই নূর এদেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, মজলুম মানবতার পক্ষে কথা বলে, যেই নূর পার্শ্ববর্তী আধিপত্যের বিরুদ্ধে আপোষহীন হুঙ্কার দেয়। ফলে এদেশের সচেতন দেশপ্রেমী তারুণ্য শিক্ষিত সমাজ নূরের প্রতি আসক্ত হয়ে নূরের আহ্বানে সাড়া দেয়। হ্যাঁ, সাড়া দিয়েছে। এদেশের তরুণ প্রজন্ম অবশ্যই ভিপি নূরের ডাকে সাড়া দিয়েছে। যদি সাড়াই না দিবে তাহলে 2021 সালে ভিপি নূর গণ অধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলো, আর 2024 সালে এসে এদেশের রাজনৈতিক দল হিসাবে টপ 5 রাজনৈতিক দলের একটা ভিপি নূরের গণ অধিকার পরিষদ। আপনি সাংগঠনিক ক্ষমতা বলেন, অন্য যে কোনো ভাবে তুলনা করেন না কেন, এদেশের টপ 5 রাজনৈতিক দলের একটা গণ অধিকার পরিষদ। এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। বর্তমান বাংলাদেশে নিবন্ধনকৃত রাজনৈতিক দল 44টা। আপনি বলেন যে আপনি কয়টা রাজনৈতিক দলকে চেনেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, জাতীয় পার্টি, এই কয়েকটি রাজনৈতিক দলের বাহিরে কোন রাজনৈতিক দলের নাম আপনি বলতেই পারেন না। অথচ ভিপি নূরের গণ অধিকার পরিষদের নিবন্ধন নাই। নিবন্ধন ছাড়া গণ অধিকার পরিষদকে আপনি চেনেন, আপনি জানেন। গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে আপনি চেনেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ভিপি নূর এবং ভিপি নূরের দলকে কারা পৌঁছে দিল? কারা ভিপি নূরকে প্রমোট করলো? মাত্র 3 বছরে ভিপি নূরের দলকে টপ 5 রাজনৈতিক দলের একটায় কারা পরিণত করলো? অবশ্যই ভিপি নূরের কর্মীরা। আর ভিপি নূরের কর্মী কারা? তরুণ প্রজন্মের শিক্ষিত দেশপ্রেমী তারুণ্য। ফলে এই দায়িত্বশীলরা মামুনুল হকের মতো ভিপি নূরকে নিয়েও চিন্তিত হয়ে পড়েছে যে যেই নূরের আহ্বানে হাজার হাজার তরুণ রাজপথে নেমে আসে, যেই নূরের কথায় হাজার হাজার তারুণ্য প্রভাবিত হয়, সেই নূরকে থামাও, যে কোনো মূল্যে নূরকে থামাও। ফলাফল নূরের সাজানো সংসার গণ অধিকার পরিষদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিল। নূরকে এদেশের মানুষের সামনে, এদেশের ধর্মপ্রেমী মুসলমানদের সামনে ইহুদিবাদী ইসরায়েলের এজেন্ট হিসাবে মিথ্যা
প্রোপাগান্ডা ছড়ালো। মূলত এই দুই নেতার উপরে এদেশের দায়িত্বশীলদের চড়াও হওয়ার মূল যেই কারণ সেটা হলো 21-এর মোদী বিরোধী আন্দোলন। আর এই মোদী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মামুনুল হক এবং গণবন্ধু ভিপি নূর। গণবন্ধু ভিপি নূরের আহ্বানে এদেশের শিক্ষিত দেশপ্রেমী তরুণ প্রজন্ম রাজপথে নেমে এসেছিল, আর আল্লামা মামুনুল হকের আহ্বানে এদেশের তৌহিদিবাদী জনতা রাজপথে নেমে এসেছিল। তাই তো এই দুইজনের উপরে এই সীমাহীন জুলুম নেমে আসে। আল্লামা মামুনুল হক একজন মাওলানা, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, তাই তার উপরে জুলুমের মাত্রাটা একটু বেশি হয়েছে। আর ভিপি নূর গায়রে আলেম, তাই তার উপরে জুলুমের মাত্রাটা তুলনামূলকভাবে কম হয়েছে। দর্শক, আমি আমার ভিডিওর শুরুতে বলেছিলাম যে এমন নেতা আর এই দেশে তৈরি হবে না, কারণ নেতা তৈরি হওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। কিভাবে? দেখুন, 28 বছর পরে একটা ডাকসু নির্বাচন হয়েছিল বলেই কিন্তু আমরা একটা নূর পেয়েছিলাম। কাজেই যদি আরেকটা নূর এই দেশে তৈরি হতে হয় তাহলে আরেকটা ডাকসু নির্বাচন লাগবে। নূর তৈরি হওয়ার মাধ্যম হলো ডাকসু নির্বাচন। তারা দেখেছে যে ডাকসু নির্বাচন হলে নূর তৈরি হয়, যেই নূর আমাদের জন্য আতঙ্ক। কাজেই এই দেশে যেন নতুন কোনো নূর তৈরি না হয়, কাজেই ডাকসু নির্বাচনকে চিরতরে বন্ধ করে দাও। 13 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি বিপ্লব তৈরি করেছিল বলেই কিন্তু একজন মামুনুল হককে আমরা পেয়েছিলাম। এই হেফাজত কি এই দেশে আবার সেই বিপ্লব ঘটাতে পারবে? যদি না পারে তাহলে আমরা কোনোদিনও একটা মামুনুল হককে পাবো না। মামুনুল হক তৈরি হওয়ার মাধ্যম হলো হেফাজতের জাগরণ। কাজেই এই হেফাজতে ইসলাম বাংলাদেশ পুরনো সেই রূপে যতদিন না আবার ফিরতেছে ততদিন মামুনুল হক তৈরি হচ্ছে না। দর্শক, আমার এই ভিডিওটি কেমন লেগেছে এবং কতটা যৌক্তিক আমার কথাগুলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। মোল্লা ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।